ডিয়ার ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমইপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন ফর হাইরেজ বিল্ডিং অ্যাজ পার বিএনবিসি। বন্ধুরা, যে বিএনবিসি অনুসারে আমাদের কোনো একটা প্রজেক্ট, অর্থাৎ সেটা রেসিডেন্সিয়াল হোক অথবা কমার্শিয়াল হোক, যে কোনো একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাদের কি পরিমাণ ওয়াটার ডিমান্ড আছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা দেখি যে আমাদের যে কোনো একটা বিল্ডিংয়ে কি কি ধরনের ওয়াটারের ডিমান্ড থাকে, কি কি পারপাসে, অর্থাৎ কি কি পারপাসে আমরা আমাদের ওয়াটার ডিমান্ড থাকে। তো প্রথমে আমরা এখানে দেখি যে জিনিসটা দেখতেছি এক নম্বরে, যে ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড। ডোমেস্টিক ওয়াটার ডিমান্ডটা কি? ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড হচ্ছে যে আমার ডোমেস্টিক পারপাসে, লাইক হচ্ছে বাথিং, ওয়াশিং ক্লোথ, কুকিং, তারপরে হচ্ছে ফ্ল্যাশিং ইন টয়লেট, এই ধরনের কাজে আমার যে ওয়াটারের ডিমান্ড রয়েছে সেগুলো হচ্ছে আমার ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড। দেন হচ্ছে পাবলিক ওয়াটার ডিমান্ড। অ্যাকচুয়ালি পাবলিক ওয়াটার ডিমান্ড বলতে কি বোঝায়? লাইক পাবলিক ওয়াটার ডিমান্ড হচ্ছে যে ওয়াশিং স্ট্রিট, অর্থাৎ রাস্তা দ্রুত করার জন্য যে পানি দরকার হয় সেটা হচ্ছে পাবলিক ওয়াটার ডিমান্ড। দেন হচ্ছে যদি আমার একটা পাবলিক পার্ক থাকে, সেই পার্কে যদি কোনো পানির প্রয়োজন হয়, গাছে পানি দেওয়া অথবা হচ্ছে কোনো ধরনের খাবার পানির ব্যবস্থা করা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা, এই ধরনের যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে পাবলিক ওয়াটার ডিমান্ডের মধ্যে পড়ে। তাছাড়া হচ্ছে কোনো পাবলিক টয়লেট থাকলে সেখানে যদি আমাকে ফ্লাশিংয়ের কাজে, টয়লেটে ফ্লাশিংয়ের কাজে যে ওয়াটার লাগে সেটা পাবলিক ডিমান্ড হওয়ার কথা। তো এগুলো হচ্ছে পাবলিক ওয়াটার ডিমান্ড। দেন হচ্ছে ফায়ার ওয়াটার ডিমান্ড। অ্যাকচুয়ালি এই ফায়ার ওয়াটার ডিমান্ডটা বলতে বোঝাচ্ছে আমার যদি বিল্ডিংয়ের মধ্যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকে। ফায়ার ফাইটিং সিস্টেম কি? লাইক হাইড্রেন্ট সিস্টেম, স্প্রিংলার সিস্টেম। হ্যাঁ, ফায়ার ফাইটিং সিস্টেম যদি থাকে যেটাতে আমাদের ওয়াটার প্রয়োজন হয়, তাহলে আমাকে সেই ওয়াটার ডিমান্ডটাও কী করতে হবে? কনসিডার করতে হবে। দেন হচ্ছে আমাকে চিলার ওয়াটার ডিমান্ড। চিলার অর্থ কি? যদি আমাকে আমার যদি ওয়াটার টাইপ বা এয়ার কুল টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে চিলারের মধ্যে আমাকে ওয়াটার সাপ্লাই করতে হয়। তো সেই ওয়াটারটাও কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে কনসিডার করতে হয় বা পারপাসে ইউজ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমাদের বিল্ডিংয়ে পানি ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ড। তো আমার বিল্ডিংটা যদি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রি হয়, কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানেও কিছু পারপাসে আমাদের কি হতে পারে? ওয়াটারের ইউজ হয়ে থাকে। দেন আছে লস অ্যান্ড ওয়েস্ট অফ ওয়াটার। অ্যাকচুয়ালি লস অ্যান্ড ওয়াটার সিস্টেম হচ্ছে কি, যদি কোনো একটা জায়গায় কোনো পাইপ নেটওয়ার্ক অথবা প্লাম্বিং সিস্টেম ইনস্টল করা হয়, সেখানে পাইপের আমার হচ্ছে ত্রুটির কারণে যদি কোনো লিকেজ থাকে, সেই জন্য যে ওয়াটারটা লস্ট হয়, অথবা আমি একটা ওয়াটার সাপ্লাই লাইন করলাম, সেখান থেকে কেউ একজন হচ্ছে আনঅথরাইজ কোনো একটা কানেকশন দিয়ে পানি ইউজ করতেছে, সেই ধরনের ক্ষেত্রে আমার ওয়াটারটা ওয়েস্ট হয়। তো এই জিনিসগুলো কনসিডার করা। মোটামুটি এই 6টা পয়েন্টে হচ্ছে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা প্রজেক্টের ওয়াটার এই পারপাসে ওয়াটার ডিমান্ড থাকে। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে, এইবার আসি যে আমাদের যে এই যে আজকে যে ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করবো, অ্যাকচুয়ালি বেসিক্যালি আজকে যে ডিমান্ডটা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে আমাদের শুধু ডোমেস্টিক পারপাসে। এখানে আমি ফায়ার কনসিডার করব না, এখানে হচ্ছে আমি চিলার ওয়াটার কনসিডার করবো বা অন্য কোনো কিছু কনসিডার করবো না। আমি ধরে নিচ্ছি যে আমার এখানে শুধু অনলি ডোমেস্টিক পারপাসে যে, তো এই যে ডোমেস্টিক পারপাসে যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনে অ্যাকচুয়ালি দুইটা মেথডে ক্যালকুলেশন করা যায়। একটা হচ্ছে এলপিসিডি মেথড। এলপিসিডি মানে কি? এলপিসিডি হচ্ছে লিটার পার ক্যাপিটা পার ডে, অর্থাৎ একজন মানুষের পার ডেতে কত লিটার পানি লাগে, এটা হচ্ছে এলপিসিডি মেথড। তো এই এলপিসিডি মেথডে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। সেকেন্ড হচ্ছে ডাব্লিউএসএফইউ মেথড। ডাব্লিউএসএফইউ মানে হচ্ছে ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট মেথড। ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট মেথড বলতে কি বুঝি? ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট মেথড বলতে যে আপনার বিল্ডিংয়ে কতগুলো ফিকচার আছে, প্লাম্বিং ফিকচার আছে, লাইক কতগুলো ওয়াটার ক্লোজেট আছে, কতগুলো বেসিন আছে, কতগুলো গিজার আছে, কতগুলো বাথটাব আছে, এইগুলো ধরে আমাদেরকে হচ্ছে যে এক একটা ফিকচারের জন্য এক এক ধরনের ওয়াটার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার
ওয়াটার ডিমান্ডটা, টোটাল ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করা হয়ে থাকে। তো আজকে আমরা যেই মেথডে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এলপিসিবি মেথডে। আমরা আজকে হচ্ছে আমাদের ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করব ফর হাই রাইজ বিল্ডিং। সেই জন্য এখন এই যে ওয়াটারগুলো ডিমান্ড যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশন করার জন্য বেসিক্যালি আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপ যদি ফলো করি তাহলে আমাদের জন্য কিন্তু কাজ করা একদম, ক্যালকুলেশনটা করা একদম সহজ। তো কি কি স্টেপ? আমাদের প্রথম যে স্টেপটা হবে সেটা হবে হচ্ছে কালেক্ট আর্কিটেকচারাল প্ল্যান অফ দ্য বিল্ডিং। অর্থাৎ আপনি যে বিল্ডিংয়ের জন্য ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করবে, প্রথমে আপনাকে সেই বিল্ডিংয়ের আর্কিটেকচারাল প্ল্যান লাগবে। এখন আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে অ্যাকচুয়ালি কী করবেন, কেন লাগবে? আর্কিটেকচারাল প্ল্যানটা এই জন্যই লাগবে যে আপনার সেই বিল্ডিংয়ের ডিটেলটা আপনি জানতে পারবেন, যে অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের কয়টা ফ্লোর আছে, তারপরে হচ্ছে কয়টা ইউনিট আছে, টোটাল আপনার বিল্ডিংয়ের সম্পর্কে জানতে হলে আপনাকে আর্কিটেকচারাল প্ল্যানটা নিতে হবে, কালেক্ট করতে হবে। দেন হচ্ছে নো দ্য টাইপ অফ বিল্ডিং। তারপরে হচ্ছে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা কী টাইপের বলতে বোঝাচ্ছি, এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা কি কমার্শিয়াল, এটা কি ইন্ডাস্ট্রি, মানে কী ধরনের বিল্ডিং সেটা জানার জন্য আমাকে জানতে হবে। তবে এইটা মূলত আর্কিটেকচারাল প্ল্যান থেকেও আপনি পেতে পারেন, অথবা আপনার যার বিল্ডিং বা যে ক্লায়েন্ট থাকবে তার কাছ থেকে এটা আমাদেরকে জেনে নিতে হবে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটার পারপাসটা কী। দেন হচ্ছে আমরা তারপরে যদি পেয়ে গেলাম, যদি আমরা বিল্ডিং সম্পর্কে আইডিয়া পেয়ে যাই, তাহলে আমরা তারপরে কি করব? তারপরে হচ্ছে আমরা এস্টিমেট দ্য নাম্বার অফ পার্সনস অ্যাজ পার বিএনবিসি। এইবার আপনি আর্কিটেকচারাল বা বিল্ডিং সম্পর্কে যখন আপনি ড্রয়িংটা পেয়ে যাবেন, এইবার আপনাকে কি করতে হবে, বিএনবিসি অনুসারে আমাদেরকে ওই বিল্ডিংয়ের টোটাল নাম্বার অফ পার্সন আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা এলপিসিডি মেথডে যাব, এলপিসিডি মেথডে গেলেই আমাকে নাম্বার অফ পার্সন বের করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে টেক দ্য ভ্যালু অফ ওয়াটার কনজাম্পশন ফ্রম বিএনবিসি অ্যাজ পার টাইপ অফ বিল্ডিং। অর্থাৎ আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে বিএনবিসিতে আমার যে বিল্ডিংয়ের টাইপ, অর্থাৎ বিল্ডিং লোকেশন, বিল্ডিং টাইপের উপর ডিপেন্ড করে একজন লোকের জন্য কতটুকু এলপিসিডি লাগে, অর্থাৎ কত লিটার পার ক্যাপিটা, মানে একজন লোকের জন্য কত লিটার, দৈনিক কত লিটার পানি লাগে, সেইটা আমাদেরকে সে ভ্যালুটা বিএনবিসির যে চার্ট আছে সে চার্ট থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এস্টিমেট দ্য ওয়াটার ডিমান্ড, এস্টিমেটটা ওয়াটার ডিমান্ড। তো এখন আমি আপনাদেরকে এই ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশনটা দেখাবো। অ্যাকচুয়ালি ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, তো চলুন এই স্টেপ ফলো করে আমরা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশনটা শুরু করি। এখানে আমি একটা এক্সেল শিট নিয়েছি, এখানে আমি মূলত এই ক্যালকুলেশনটা দেখিয়েছি যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তো প্রথমে এখানে দেখেন যে আমাদের এখানে লেখা আছে বিল্ডিং ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন পার ক্যাপিটা মেথড, ঠিক আছে? পার ক্যাপিটা মেথডে আমরা করব। এখানে ডেসক্রিপশন দিয়েছি, এখানে একটা কোয়ান্টিটি আছে, ইউনিট আছে, কনভার্সন ফর্মুলা আছে, এখানে কিছু ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যে স্টেপে প্রথমে আমাদের বিল্ডিংটা, যে টাইপ অফ বিল্ডিং, অর্থাৎ টাইপ অফ বিল্ডিংটা আমাদেরকে জানতে হবে। কি বিল্ডিং এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। ধরে নিলাম যে আমাদের যে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে টাইপ অফ বিল্ডিংটা, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটা এইটা আমরা ওই যে বললাম যে আর্কিটেকচারাল যে ড্রয়িং আছে সেই ড্রয়িং থেকে আমরা হচ্ছে এটা পাবো। আচ্ছা, এইবার দেখি এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের প্রথমে যেটা করতে হবে যে টোটাল নাম্বার অফ ফ্লোর, যে আমাদের কয়টা ফ্লোর আছে বিল্ডিংয়ে, এটা আমরা আর্কিটেকচারাল ড্রয়িং থেকে পেয়ে যাবো। যে ধর আমার এই যে বিল্ডিংটা নিলাম, ধরলাম আমরা সেটাকে 9টা ফ্লোর আছে। হ্যাঁ, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে আমাদের উপরে 9টা ফ্লোর আছে। তাহলে টোটাল 10 ফ্লোর বিল্ডিং। তার মানে আমাদের যে বিল্ডিংটা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমাদের টোটাল 10তলা বিল্ডিং, তার মধ্যে 9টা হচ্ছে ফ্লোর আর একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? তারপরে দেখি এবার প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট আছে। দ্য নং অফ ফ্ল্যাট পার ফ্লোর, অর্থাৎ একটা ফ্লোরে কয়টা ইউনিট, 2টা করে ইউনিট আমরা ধরলাম যে আমাদের প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে। আচ্ছা, এবার টোটাল নাম্বার অফ ফ্ল্যাট, তাহলে আমার 9টা ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে যদি 2টা করে হয়, আমি যদি 9 এবং 2টাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার হচ্ছে 9 দুগুণে 18টা ফ্ল্যাট। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার ওই বিল্ডিংয়ে 18টা ফ্ল্যাট আছে। এইবার আমাকে বের করতে হবে যে
প্রতিটা ফ্ল্যাটে কতজন লোক আছে, নং অফ পার্সন পার ফ্ল্যাট, অর্থাৎ পার ফ্ল্যাটে কয়জন লোক থাকে। তো এবার যদি পার ফ্ল্যাটে কয়জন লোক থাকে, আমি এখানে লিখেছি কি 5%। তাহলে এই 5%টা কোথা থেকে এসেছে, 5%টা এখানে আমি একটা নোট দিয়ে দিয়েছি যে 5% পার ফ্ল্যাট অ্যাজ পার বিএনবিসি 2020। তাহলে 2020-এর যে বিএনবিসি যে রুলস আছে সেইখানে বলেছে যে পার ফ্ল্যাটে 5জন করে লোক, মিনিমাম 5জন করে লোক আমরা ধরতে পারি। এটা কত, বিএনবিসি পেজের আমি একটা রেফারেন্স দিয়ে দিছি যে 2042তম পেজে 5.6.3 যে আর্টিকেলসটা আছে সেখানে আছে। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে বিএনবিসির যে রেফারেন্সটা দিয়েছে সেখানে আমি একটু আপনাদেরকে দেখাই যে রেফারেন্সটা কেমন। এই যে এটা একটা বিএনবিসি রেফারেন্স, ঠিক আছে। এই বিএনবিসি রেফারেন্সে দেখুন কি বলেছে 5.6.3 আর্টিকেলে। আমি জাস্ট দেখাচ্ছি যে ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং দি রিকোয়ারমেন্টস অফ ওয়াটার শেল বি বেসড অন দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ অকুপেন্টস। আপনি যদি জানতে পারেন যে অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেটভাবে যে ওই বিল্ডিংয়ে কতজন লোক আছে, তাহলে তার আপনাকে বিএনবিসি এই মাথায় রেখে আপনাকে ওই অকুপেন্টসটাই কিন্তু আপনাকে বসাইতে হবে অ্যাকচুয়াল যদি জানেন। যদি না জানেন যে আসলে এই বিল্ডিংয়ে কতজন থাকবে একটা ফ্যামিলিতে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে বিএনবিসি কি বলেছে দেখেন, হোয়ার দিস ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ যেখানে এই ধরনের ইনফরমেশনগুলো নাই, দি নাম্বার অফ অকুপেন্টস ফর ইচ রেসিডেন্সিয়াল ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা ফ্ল্যাটে আপনাকে মেবি বেসড অন এ ফ্যামিলি সাইজ অ্যারাউন্ড 5। তাহলে মানে কি যে আপনাকে মিনিমাম 5জন লোক ধরে নিতে হবে, ঠিক আছে। মিনিমাম 5জন লোক আপনাকে ধরে নিতে হবে পার ইউনিটে। হ্যাঁ, যদি আপনি না জানেন যে কতজন থাকবে, আর যদি জানেন তাহলে অ্যাকচুয়ালটা বসাবেন। অথবা এখানে আরেকটা এস্টিমেটের কথা বলেছে, আমি দেখাই দিই যে টু এস্টিমেট অফিস বিল্ডিং, অর্থাৎ অফিস বিল্ডিংয়ের জন্য হচ্ছে আপনাকে অ্যালাউ 7.4 টু 9.3 মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার আপনাকে একজন করে ধরতে হবে, অথবা 100 স্কোয়ার ফিটের জন্য অফ ফ্লোর স্পেস পার পার্সনের জন্য আপনার 100 স্কোয়ার ফিটের জন্য একজন ধরবেন আপনি। তাহলে আপনি আগে জানতে হবে আপনার আর্কিটেকচার প্ল্যান থেকে যে আপনার একটা ফ্লোরে টোটাল কত স্কোয়ার ফিট অথবা কত স্কোয়ার মিটার, সেই কত স্কোয়ার মিটারকে আপনি হচ্ছে 100 স্কোয়ার ফিট দিয়ে যদি ভাগ দেন তাহলে কতজন আসবে সেই হিসাব করেও কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারেন। তাহলে আমরা যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আমাদেরকে বলছে যে মিনিমাম একটা ইউনিটে 5জন লাগবে। তো এইখান থেকেই হচ্ছে আমি আপনার এই ভ্যালুটা এখানে বসিয়েছি যে নাম্বার অফ পার্সন পার ফ্ল্যাট আমি ধরে নিলাম যে 5জন আছে। তো এটা হচ্ছে বিএনপির অনুসারে। আচ্ছা, এবার টোটাল নাম্বার অফ পার্সন অফ বিল্ডিং, তাহলে আমার একটা ইউনিটে যদি 5জন করে থাকে, আমার 18টা ফ্ল্যাট আছে, এইটাকে যদি আমি এটা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি 90% লোক পাই, অর্থাৎ 90 জন লোক আমার হচ্ছে আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই 90 জন পার্সনের পরে আমি যেটা লিখেছি যে পার ক্যাপিটা পার ডে রিকোয়ারমেন্ট, অর্থাৎ একজন মানুষের জন্য প্রতিদিন কত লিটার পানি, একজন মানুষের জন্য আমার প্রতিদিন 135 লিটার পানি আমি এখানে একটা ভ্যালু বসিয়েছি। তা আমি কিন্তু এটা এমনিই বসাই নেই, এইটা আমি হচ্ছে অ্যাজ পার বিএনবিসি 2020 পেজ 2227 টেবিল 8.5.a, এই যে বিএনবিসির এই পেজে এই টেবিলের মধ্যে ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই যে অ্যামাউন্টটা বা এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন সেকশন, লোকেশন এবং টাইপ অফ বিল্ডিং, কি ধরনের বিল্ডিং, এটা কি ইনস্টিটিউশন বিল্ডিং, এটা কি কোনো কমার্শিয়াল বিল্ডিং কিনা, এটা কি কোনো একটা হোটেল কিনা, অথবা এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং কিনা, এবং এই বিল্ডিংটা কোথায় অবস্থিত, এটা কি বিগ সিটিতে অবস্থিত, এটা কি উপজেলা পর্যায়ে অবস্থিত কিনা, অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এই ফ্যাক্টরে তো চলুন দেখি আমরা কথা না বাড়িয়ে বিএনবিসিতে চলে যাই যে বিএনবিসিতে আসলে কি থাকে এটার মধ্যে। তো যেহেতু আমাদেরকে এখানে আমি যদি দেখাই আপনাকে, যে দেখেন এই যে এখানে লেখা কতগুলো টেবিল দেওয়া আছে, হ্যাঁ, যে ওয়াটার কনজাম্পশন ফর ডোমেস্টিক পারপাস ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং,
যেহেতু আমরা আমাদের ডোমেস্টিক পারপাস রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করছি, সো আমাদের এইটা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি লিখছে, সিটিজ, বিগ ডিস্ট্রিক্ট, টাউনস। তো আমি ধরে নিলাম যে আমার যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা নিয়ে কাজ করছে সেটা ঢাকা শহরেই অবস্থিত, তাহলে যেহেতু সিটিজ, বিগ ডিস্ট্রিক্ট, টাউন, তাহলে এইটা আমরা ধরতে পারি, ঠিক আছে। এখানে আর কি আছে যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ। কি কি ক্যাটাগরিতে আপনি হচ্ছে ওয়াটার কনজাম্পশন কত, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ওয়াটার কনজাম্পশনে আমার দুইটা ঘর, একটা হচ্ছে ফুল ফ্যাসিলিটি, এলপিসিডিতে দেওয়া আছে, অর্থাৎ লিটার পার ক্যাপিটা পার ডে, আর রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি। ফুল ফ্যাসিলিটি আর রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটির মধ্যে পার্থক্য হচ্ছে যে কিছু জায়গায় যেগুলো অনেক লাক্সারিয়াস ফ্ল্যাট অথবা অনেক ধনী ফ্যামিলি থাকে বা বড় ফ্ল্যাট, সেই সব জায়গায় হচ্ছে ফুল ফ্যাসিলিটি প্লাম্বিং ফিচার থাকে, অর্থাৎ সেখানে গিজার থাকে, হট ওয়াটারের কানেকশন থাকে, সেখানে আপনার ওয়াটার ক্লোজেট থাকে, সেখানে হচ্ছে ওয়াশিং মেশিন থাকতে পারে, সেখানে মানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। তাহলে যদি ফ্যাসিলিটি সব ধরনের থাকে তাহলে সেখানে ওয়াটার কনজাম্পশনটা বেশি। আর কিছু জায়গায় হয়তোবা আমার হয়তোবা গিজার নাই, শুধু হয়তোবা টয়লেট আছে, বেসিন আছে, অথবা শুধু আমার হচ্ছে রান্নাঘরের কিচেন সিঙ্ক আছে, কিন্তু হয়তোবা সেখানে আমার গিজার নাই বা হট ওয়াটারের জন্য আলাদা কোনো কানেকশন নাই, অথবা আমার ওয়াশিং মেশিন ওখানে নর্মালি থাকবে না, নাও থাকতে পারে। সেই জায়গাগুলোতে বলে হচ্ছে রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি। তো তাহলে এবার দেখি যে এখানে আবার কতগুলো, যেমন হাই ইনকাম গ্রুপ, ঠিক আছে, সিঙ্গেল ফ্যামিলি, যে হাই ইনকাম গ্রুপদের জন্য এক ধরনের ওয়াটার কনজাম্পশনটা হয়ে থাকে। তারপর হচ্ছে মিডল ইনকাম গ্রুপ, হ্যাঁ, তারপর হচ্ছে লো ইনকাম গ্রুপ। আবার এগুলোর মধ্যে কয়েক ধরনের আছে, যেমন উইথ গার্ডেন অ্যান্ড কার ওয়াশিং, অর্থাৎ গার্ডেন কার ওয়াশিং থাকবে, বিগ মাল্টি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট, অর্থাৎ 25 স্কোয়ার ফিটের বেশি, হ্যাঁ। তো আমরা যদি মিডল ইনকাম গ্রুপের মধ্যে যদি দেখি, এখানে হচ্ছে লেস দেন 2000 স্কোয়ার ফিট, হ্যাঁ, 2000 স্কোয়ার ফিটের নিচে এইটা, ঠিক আছে। অথবা এটা হচ্ছে স্মল বিল্ডিং, স্টাফ কোয়ার্টার আর স্মল অ্যাপার্টমেন্ট 2000 স্কোয়ার 1500 স্কোয়ার ফিটের নিচে। তো আমি ধরে নিলাম যে আমরা এই 2000 স্কোয়ার ফিটের নিচে আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্টটা, এবং আমাদের এখানে হচ্ছে যে রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি, অর্থাৎ এখানে যেহেতু মিডল ইনকাম গ্রুপ, এখানে সব ফ্যাসিলিটি, ফুল ফ্যাসিলিটি নাই, আমি ধরলাম যে এটা রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে মিডল ইনকাম গ্রুপ এবং এটা যদি একটা অ্যাপার্টমেন্ট হয় 2000 স্কোয়ার ফিটের নিচে হয়, তাহলে আমি হচ্ছে এটা ধরলাম হচ্ছে 135 এলপিসিডি, অর্থাৎ 135 এলপিসিডি হচ্ছে আমার পার একজন মানুষের জন্য পার ডেতে 135 লিটার কি লাগে, পানি কনজাম্পশন হয় 200 স্কোয়ার ফিটের নিচে, মিডল ইনকাম গ্রুপ এবং বিগ সিটি। এবং এছাড়াও দেখেন আমি এখানে আমার এখান থেকে হচ্ছে আমার এই 135 লিটার আসছে বিএনবিসির এই 8.5 টেবিল থেকে, ঠিক আছে। আশা করি আপনারা এইটা কোথায় থেকে নিয়েছি আমি, আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা হচ্ছে পার ক্যাপিটা পার ডে রিকোয়ারমেন্ট 135 লিটার, ঠিক আছে, এটা হচ্ছে বিএনবিসি থেকে আমরা নিয়েছি। এইবার তাহলে যদি একজনের জন্য এটা পার ডে আসে, তাহলে আমার টোটাল এই বিল্ডিং এর লোক আছে 90 জন। তাহলে আমি যদি এই দুটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমার ডেইলি কনজাম্পশন, অর্থাৎ ওই বিল্ডিং এর একদিনের টোটাল কনজাম্পশনটা পেয়ে যাব। তো আমি তাই করেছি, এইটাকে এবং এটাকে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পরে আমি এখানে পেয়েছি কত, 12,150 লিটার, ঠিক আছে। নাম্বার অফ পার্সন ইন্টু পার ক্যাপিটা দিয়ে মাল্টিপ্লাই করেছি এটা, ঠিক আছে। তো নাম্বার অফ পার্সন হচ্ছে আমার টোটাল 90 এবং পার ক্যাপিটা হচ্ছে 135, এই দুইটা মাল্টিপ্লাই করলে চলে আসে আমার 12,150 লিটার। তো এইটাকে যদি আমি এখানে দেখুন, আমি 1000 দিয়ে ভাগ করে আমার চলে আসে কিউবিক মিটার, অর্থাৎ 1000 লিটার সমান সমান হচ্ছে 1 কিউবিক মিটার। তো আমি এটাকে কিউবিক মিটার যদি নিতে চাই এই ভ্যালুটাকে, তাহলে ভাগ দিয়ে আমার চলে আসে কত, 1000 দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে আমার চলে আসবে 12.15 কিউবিক মিটার। তা এটা হচ্ছে আমি কিউবিক মিটার নিয়ে গেলাম। তাহলে কোনো এই যে বিল্ডিংটা আমার 10 তলার যে বিল্ডিংটা, এখানে আমার ডেইলি কনজাম্পশন হচ্ছে 12.15 কিউবিক মিটার। তাহলে এইভাবেই বন্ধুরা আমরা হচ্ছে যে আমাদের ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করতে পারি। আশা করি আপনারা আপনাদের ডেইলি কনজাম্পশন আপনারা পেয়ে গেছেন, কিভাবে ক্যালকুলেশন করবে, ওয়াটার কতটুকু প্রয়োজন ডোমেস্টিক পারপাসের জন্য। এই ক্যালকুলেশনটা অনলি ফর ডোমেস্টিক। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে ফায়ার ফাইটিং সিস্টেমে কীভাবে ফায়ার ফাইটিং হচ্ছে যে ক্যালকুলেশন করবো সেটা আলাদা আমরা টিউটোরিয়ালে দেখাবো। তো এটা হচ্ছে অনলি ফর ডোমেস্টিক পারপাসে আপনি
কি পরিমাণ ওয়াটার লাগবে সেটা হচ্ছে আপনি হচ্ছে ক্যালকুলেশন করে দেখলাম। এখন আপনাকে যদি বিল্ডিংয়ের টোটাল ওয়াটার ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমি যে প্রথমে যেটা বলেছি আপনাকে ডোমেস্টিক পারপাস ফায়ারে কতটুকু লাগবে, আপনার হচ্ছে চিলার ওয়াটার থাকলে সেন্ট্রাল এসি থাকলে সেখানে কতটুকু লাগবে, আপনার পাবলিক কোনো ডিমান্ড আছে কিনা, আপনার বিল্ডিংয়ের সামনে পাবলিকলি কোনো ওয়াটার কাজ করবেন কিনা, আপনাকে লস কনসিডার করতে হবে। সব কনসিডার করে আপনাকে হচ্ছে টোটাল বিল্ডিংয়ের পানি আপনার বা ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন করতে পারবেন। আমি এখানে শুধু আপনি ধরে নিলাম যে আপনার এখানে ফায়ার ফাইটিং সিস্টেম নাই বা অন্য কোনো কিছু নয়, জাস্ট ডোমেস্টিক পারপাসে কতটুকু ওয়াটার লাগবে সেইটা এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট টপিকগুলোতে আমরা কিভাবে পাম্প সিলেক্ট করব, এই যে পানিটুকু আমরা পেলাম, আমাদের ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা কত সাইজ হবে, ওভারহেড ট্যাঙ্কটা কতটুকু হবে, তারপর হচ্ছে পাম্প সাইজ ক্যালকুলেশনটা কেমন হবে, কী ধরনের কত প্রেশার কত হেডের পাম্প লাগবে, কত কিলোয়াটের পাম্প লাগবে, এগুলো আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে আপনারা একটা একটা করে টিউটোরিয়াল আশা করি না টেনে ফুল টিউটোরিয়ালগুলো দেখবেন, এবং প্রতিটা টিউটোরিয়াল প্লাম্বিং লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে কিন্তু আমার ইয়েগুলো আসবে, টিউটোরিয়ালগুলো আসবে। সবগুলো টিউটোরিয়াল আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।